রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ড ওয়েমলি স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আজ রাত্রে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। ওয়েমলি স্টেডিয়ামে গত 11 বছর আগে সর্বশেষ ফাইনালে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ইউর্গেন ক্লপের সেই ডর্টমুন্ড শেষ মুহূর্তে আরিয়ান রবেনের একটা দুর্দান্ত গোলে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল। সেই যে কষ্ট, ওয়েমলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারার কষ্ট গত 11 বছর ধরে ডর্টমুন্ড কিন্তু পুষে বেড়াচ্ছে। সো সেই কষ্টটা মেটানোর সুযোগ এবার কিন্তু তারা পাচ্ছে এবং এই কষ্টটা অত সহজে কিন্তু মিটবে না, বিকজ তাদের সামনে আছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ, যারা 14 বার এই প্রতিযোগিতাটা জিতেছে এবং 15তম শিরোপার লক্ষ্যে তারা আজকে মাঠে নামছে। সো এই ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাটল কি হতে পারে সেটা নিয়ে একটা প্রিভিউ দেওয়ার জন্য বহুদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমি, নিশাত আহমেদ। সো লেটস টেক এ লুক। ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক যে রিয়াল মাদ্রিদ কোন ধরনের ফরমেশনে খেলতে পারে এবং কীভাবে খেলতে পারে। আপনারা সবাই জানেন যে এই সিজনে রিয়াল মাদ্রিদ অনেকটা 4-3-3 ফরমেশন থেকে চেঞ্জ হয়ে 4-4-2 ফরমেশনে চলে এসেছে, 4-4-2 ডায়মন্ড, যেখানে কিনা এরকম একটা ব্যাকলাইন থাকে এবং ব্যাকলাইনের সামনে একজন সোলো ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন এবং তার দুপাশে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকেন এবং সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে জুড বেলিংহামকে দেখা যায়। এবং যেহেতু রিয়াল মাদ্রিদের কোনো ট্রেডিশনাল স্ট্রাইকার নেই, যেহেতু ফরওয়ার্ড লাইনে আমরা দুজনকে দেখে থাকি, দি ব্রাজিলিয়ানকে দেখে থাকি, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে। সো এই ফরমেশনটা আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দেখবো, এরকম একটা এক্সপেকটেশন রাখতে পারি। সো এই যে 4-4-2 ডায়মন্ড ফরমেশনের মধ্যে কোন কোন ফ্যাক্টরটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ইনফ্লুয়েন্স করতে পারে? ফার্স্ট অফ অল দি পজিশনিং অফ টনি ক্রুস। আপনারা সবাই জানেন এর মধ্যেই টনি ক্রুস তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন, জানিয়েছেন যে এবারের ইউরো শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুট জোড়া তুলে রাখবেন, তিনি ক্লাবের হয়ে বা দেশের হয়ে কখনোই আর খেলতে নামবেন না। সো দিস ইজ কাইন্ড অফ হিজ লাস্ট লাফ, যে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উনি ওনার শেষ ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচে কিভাবে খেলতে পারেন সেটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। সো দ্য পজিশনিং অফ টনি ক্রুস, আমরা কিন্তু যে জিনিসটা সবসময় দেখছি গত কয়েক বছর ধরে, সেটা হলে গিয়ে টনি ক্রুস অলওয়েজই তো মিডফিল্ডের বাম দিকে স্টার্ট করে থাকেন, কিন্তু উনি অত বেশি ফ্রন্টে যেতে পছন্দ করেন না। আমরা যদি গত 1-1.5-2 বছরের খেলা যদি দেখে থাকি, সো ওইটার জায়গায় উনি কি করেন, উনি অনেকটা এই যে রিয়াল মাদ্রিদের যে লেফট ব্যাক আছে ফার্লান মেন্দি অনেকটা সামনে চলে যান, ক্রুস অনেকটা পিছনে চলে যান। এদিক দিয়ে রাইট ব্যাক হিসাবে কারভাহালো সামনে চলে যান, উইচ মেক্স রিয়াল মাদ্রিদ 3 ডিফেন্ডার টিম। অর্থাৎ পিছনে যে রুডিগার, নাচো ফার্নান্ডেজ এবং এই যে থার্ড সেন্টার ব্যাক হিসাবে টনি ক্রুস উপর থেকে নেমে আসেন। এর ফলে যে জিনিসটা হয় যে অনেকটা থার্ড সেন্টার ব্যাক বলে মনে হয় টনি ক্রুসকে, এবং এখান থেকে উনি সম্পূর্ণ গেমটাকে ডিকটেট করেন উইথ হিজ প্রিসাইজড পাসিং অ্যান্ড এভরিথিং। সো ক্রুসকে জায়গা করে দেওয়ার জন্য ফার্লান মেন্ডি অনেকটা লেফট মিডফিল্ডারের ভূমিকা নিয়ে থাকেন। একই কথা কিন্তু বলা যায় দানি কারভাহালের ক্ষেত্রে। কারভাহাল একটু সামনে চলে যান এবং তার পিছনের এই জায়গাটা কভার দেন অ্যান্তোনিও রুডিগার। সো এই যে ক্রুস চলে যাচ্ছেন, এইটা অনেক বড় একটা ফ্যাক্টর যে ক্রুস বাম দিকে চলে আসার কারণে যে জিনিসটা হয়, আমরা কিন্তু বায়ার্ন মিউনিখের এগেনস্টে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচেও কিন্তু দেখেছি যে এই ট্যাকটিক্সটা যখন চলে আসে তখন উপর দিয়ে ভিনিসিয়াস জুনিয়র অনেকটা বাম দিকে চলে যান এবং রদ্রিগো কিন্তু অনেকটা বক্সে থাকেন না, উনি এই রাইট হাফ স্পেস বা এই অ্যাটাকিং মিডফিল্ডারের স্পেসগুলোতে উনি খেলতে পছন্দ করেন। আবার কখনো কখনো কিন্তু তাকে লেফট উইংয়েও, লেফট হাফ স্পেসেও কিন্তু চলে আসতে দেখা যায়। এখন প্রশ্ন আসতে পারে যে রদ্রিগো এবং ভিনিসিয়াস যদি একই উইংয়ে চলে যান, তাহলে এই যে এত বড় একটা ফাঁকা জায়গা আছে ডান দিকে, এই জায়গাগুলো কভার কে করেন? আপনারা দেখেছেন যে জুড বেলিংহাম এই সিজনে কত দুর্দান্ত খেলছেন এবং এই দুর্দান্ত খেলার অন্যতম কারণ কিন্তু এইটাই যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো দুজনই ডি বক্স ফাঁকা করে ডানে বাঁয়ে চলে যাচ্ছেন এবং এই যে জায়গাগুলো আছে এই জায়গাটা এক্সপ্লয়েট করছেন জুড বেলিংহাম, হুইচ মেক্স হিম আ সিউডো স্ট্রাইকার। সো এইটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা
ট্যাকটিক্স এই রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। আবার এই যে ডান দিকের উইং তখন সামলানোর জন্য কিন্তু আমরা ফেদেরিকো ভালভার্দে এবং দানি কারভাহালকে কিন্তু দেখতে পারি। সো অনেক সময় দেখা যায় যে ক্রুস এখান থেকে লং একটা পাস দিয়ে ভিনিসিয়াসের পায়ে দেন, বা কখনো কখনো গেমটাকে সুইচ করে ভালভার্দের কাছে পাসটা দিয়ে দেন, যাতে অপোজিশনের ডিফেন্স লাইনের পিছনের জায়গাটা ঠিকমতো ভিনিসিয়াসরা এক্সপ্লয়েট করতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখতে পারি। এখন ক্রুজ যে এভাবে কোনো ধরনের চিন্তা ছাড়া থার্ড সেন্টার ব্যাক হিসাবে ড্রপ করতেন, এটার অন্যতম কারণ ছিল, যে কারণে উনি করতে পারতেন সেটা হলো কি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে তখন কিন্তু অরেলা চুয়ামেনি খেলতেন। কিন্তু আমরা জানি এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু চুয়ামেনি খেলবেন না। সো চুয়ামেনির জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কে খেলবেন? আমার কাছে যেটা মনে হচ্ছে এদুয়ার্দো কামাভিঙ্গা খেলতে পারেন। সো এই সিজনে এই যে ডিপ পজিশনগুলোতে খেলার জন্য এদুয়ার্দো কামাভিঙ্গার খেলার উন্নতি কিন্তু বেশ আমাদের চোখে পড়েছে, আমরা কিন্তু দেখতে পেরেছি। মানে কামাভিঙ্গার সামনের জায়গাগুলোতে যতটা না ভালো খেলতে পারেন, এই সিজনে আমরা দেখতে পেরেছি যে এই ফার্স্ট এবং সেকেন্ড ফেজের মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু উনি বেশ ভালো একজন রিসাইক্লার বা পাসার হিসাবে কিন্তু খেলতে পারছেন। সো কামাভিঙ্গা হ্যাজ আ হিউজ ডিউটি, বিকজ আমরা কিন্তু জানি ক্রুসের যেহেতু বয়স হয়ে গিয়েছে, ক্রুস অত বেশি জায়গা কভার করে খেলতে পছন্দ করেন না। সো কামাভিঙ্গাকে ওই কাজটা করতে হবে, যেহেতু চুয়ামেনি নাই। চুয়ামেনি এই কাজটা অনেক ভালো মতো করতে পারতেন, যে ক্রুস যেসব জায়গাগুলো কভার করতে পারছেন না সেসব জায়গাগুলো চুয়ামেনি খুব ভালো মতো অ্যাজ আ আইডিয়াল ডিফেন্সিভ মিডফিল্ডার উনি কভার করতে পারতেন। সো এই কাজটা করতে হবে কামাভিঙ্গাকে। যদি উনি না করতে পারেন তাহলে কিন্তু এই যে বেলিংহাম সামনে চলে যাচ্ছেন, কামাভিঙ্গাও যদি এফেক্টিভ না থাকেন, তাহলে যে মাঝখানের যে জায়গাটা দেখছেন এই জায়গাটা তখন কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড খুব ভালো মতো এক্সপ্লয়েট করতে পারবেন। এবং এক্সপ্লয়েট করার জন্য কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় রয়েছেন। কে খেলোয়াড় সেটার জন্য আমাদের দেখতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের ফরমেশনটা কীরকম হতে পারে। সো বরুসিয়া ডর্টমুন্ডের ফরমেশন আমরা এক্সপেক্ট করছি যথারীতি 4-2-3-1 হবে। সামনে একজন স্ট্রাইকার, পিছনে 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, তার পেছনে 2 জন সেন্ট্রাল মিডফিল্ডার এবং 4 জনের একটা ব্যাকলাইন কিন্তু হতে পারে। সো এই যে মাঝখানে আমরা যে মিডফিল্ডার দেখছি, এমরে চ্যান আছেন, মার্সেল সাবিৎসার আছেন এবং জুলিয়ান ব্র্যান্ট আছেন। সো এমরে চ্যান কিন্তু অনেকটা টনি ক্রুসের মতো পিছনে এসে ডিফেন্স লাইনটাকে স্ক্রিনিং করে থাকেন। সবচেয়ে ইন্টারেস্টিং কাজটা হয় কিন্তু জুলিয়ান ব্র্যান্ট এবং মার্সেল সাবিৎসারের মধ্যে। দুজন কিন্তু অনেকটা শাটল করে করে খেলতে পছন্দ করেন। সাবিৎসার যখন সামনে থাকেন আর ব্র্যান্ড তখন একটু পিছনে এসে খেলতে পছন্দ করেন, আবার ব্র্যান্ড যখন সামনে যান তখন তাকে জায়গা ছেড়ে দিয়ে সাবিৎসার এই যে উপরে নিচে খেলতে থাকেন। সো ওই দিক থেকে যদি কামাভিঙ্গা এই স্পেসগুলোকে ঠিকঠাক মতো কভার আপ না করতে পারেন, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা সফল হয়ে যাবে। জুলিয়ান ব্র্যান্ট এবং মার্সেল সাবিৎসারের এই কম্বিনেশনটা সফল কিন্তু হয়ে যাবে। সো এই জিনিসটা দিকে রিয়াল মাদ্রিদের অনেক বেশি গুরুত্ব রাখতে হবে, নজর রাখতে হবে। আরেকটা যেটা জিনিস আমরা দেখেছি গত কয়েক ম্যাচ ধরেই দেখছি, স্পেশালি এগেন্স্ট দ্য ম্যাচ এগেন্স্ট বায়ার্ন মিউনিক, যে রিয়াল মাদ্রিদের লেফট সাইডেড অ্যাটাক কিন্তু অনেক জোস ছিল। অধিকাংশ অ্যাটাকই কিন্তু আমরা দেখেছিলাম যে ভিনিসিয়াসের পা থেকে কিন্তু হচ্ছিল, এবং বায়ার্ন মিউনিকের যে রাইট ব্যাক ইয়োসুয়া কিমিখ, সেই ইয়োসুয়া কিমিখ কিন্তু ভিনিসিয়াসকে সেভাবে আটকে রাখতে পারছিলেন না। আমরা কিন্তু দেখছিলাম যে বাম দিকে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম, এদিক দিয়ে টনি ক্রুজ, ফার্নান্দো মেন্দি সবাই কিন্তু মোটামুটি এই ইয়োসুয়া কিমিখ এবং বায়ার্ন মিউনিকের ডান দিকের জোনে যারা যারা ছিলেন তাদেরকে চেপে ধরছিলেন, যে কারণে অনেকটা খেলাটা বাম দিকে চলে গিয়েছিল। রিয়াল মাদ্রিদ অনেকগুলো খেলোয়াড়কে বাম দিকে স্থাপন করার মাধ্যমে বায়ার্ন মিউনিকের ডান দিকটাকে অনেক বেশি প্রেশার দিচ্ছিল, ইয়োসুয়া কিমিখকে অনেক বেশি প্রেশার দিচ্ছিল। সো এইরকম ট্যাকটিক্স যদি বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টেও যদি রিয়াল মাদ্রিদ করতে চায়, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ঝামেলায় পড়বেন কিন্তু নরওয়েজিয়ান রাইট ব্যাক রায়ারসন। আমরা কিন্তু দেখেছি এই ভদ্রলোক সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেকে বেশ ভালো মতো ট্যাকেল করে রেখেছিলেন, আটকে রেখেছিলেন। কিলিয়ান এমবাপ্পে তেমন কোনো কিছু কিন্তু করতে পারেনি রায়ারসনের এগেনস্টে, বিকজ রায়ারসন নিজে তো দুর্দান্ত খেলেছিলেনই। রায়ারসন এমনিতেও সেরকম অ্যাটাকিং কোনো ফুলব্যাক না, সো উনি অনেকটা সেন্টার ব্যাকের মতোই খেলতে পছন্দ করেন। সো রায়ারসনের ক্ষেত্রে কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখতে কোনো সমস্যা হয়নি। আবার এটার ক্ষেত্রে আরেক জায়গা থেকেও কিন্তু সহযোগিতা পেয়েছিলেন এই রায়ারসন, এই যে জেডন সেনচো রাইট উইঙ্গার হিসাবে খেললেও তিনি কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখার জন্য সব
সময় সামনে খেলেননি, তো উনি অনেক সময় নিচে নেমে এসে কিন্তু এই রায়ারসনকে অনেক সহযোগিতা করে গিয়েছিলেন যাতে কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখা যেতে পারে। সো এই ম্যাচেও কিন্তু ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদের লেফট সাইডকে আটকে রাখার জন্য কিন্তু রায়ারসন এবং জেডন সানচোকে অনেক ভালো একটা ভূমিকা পালন করতে হবে। সো এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এখন লেফট সাইড যেহেতু রিয়াল মাদ্রিদ অনেক বেশি জটলা করে খেলতে পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনারা বুঝতেই পারছেন যে রিয়াল মাদ্রিদের ডান সাইড কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ফাঁকা হয়ে যায়। এখন বরুশিয়া ডর্টমুন্ড যদি রিয়াল মাদ্রিদকে হার্ট করতে চায় সেক্ষেত্রে কি করতে পারে, তারা রিয়াল মাদ্রিদের এই ডান দিকের সাইডটাকে কিন্তু আক্রমণ করতে পারে, বিকজ দানি কারভাহাল অত বেশি ডিফেন্সিভলি এতটা সলিড না, অ্যাটলিস্ট গত এক বছরে আমরা তাকে সেরকম মানে ডিফেন্সিভলি সলিডভাবে কিন্তু খেলতে দেখিনি। সো এই জিনিসটা যদি কারভাহাল সেভাবে যদি অ্যাটাক করতে পারে, অর্থাৎ ডর্টমুন্ড যদি কারভাহালকে সেভাবে অ্যাটাক করতে পারেন, তাহলে এই জোনটা ডর্টমুন্ডের জন্য একটা চিট কোড হতে পারে। এখন এই জায়গাটাতে কে খেলে থাকেন, কারভাহাল যে জোনে থাকবেন সেই জোনে কিন্তু উপরে নিচে উঠানামা করতে থাকবেন ইয়ান ম্যাটসেন এবং কারিম আদেয়েমি। কারিম আদেয়েমি অনেক ফাস্ট একজন প্লেয়ার, অনেক সুন্দর ড্রিবলিং করতে পারেন, অনেক ট্রিকি উনি একজন। সো ম্যাটসেন এবং আদেয়েমির এই কম্বিনেশনটা কিন্তু কারভাহাল এবং ভালভার্দেকে অনেক সমস্যায় ফেলতে পারে, স্পেশালি কারভাহালকে, বিকজ সবাই যদি বাম দিকে চলে যায় তাহলে এই যে ডান দিকের উইংটাকে সামলানোর জন্য কিন্তু ভালভার্দেকে মোটামুটি মিডফিল্ড থেকে অ্যাটাকের এই জোনটার মধ্যে ঘোরাফেরা করতে হবে। তিনি কিন্তু অতটা হয়তোবা কারভাহালকে সাহায্য করতে পারবেন না, সেক্ষেত্রে কারভাহালকে সাহায্য করার জন্য উঠে আসতে হবে আন্তোনিও রুডিগারকে। সো এই জোনটা যদি কোনো রকমের বরুশিয়া ডর্টমুন্ড অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সফলতা আমরা দেখতে পারি। কারণ আন্তোনিও রুডিগারের কথা বলছিলাম, আন্তোনিও রুডিগারকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তিনি কি কারভাহালকে ব্যাকআপ দেওয়ার জন্য ডান দিকে চলে আসবেন নাকি ডি বক্সের মধ্যেই থাকবেন, বিকজ রুডিগারের কিন্তু ডি বক্সের ভেতরে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অফ দ্য স্ট্রাইকার দ্যাট বরুশিয়া ডর্টমুন্ড হ্যাভ, অ্যান্ড দ্যাট ইজ নিকলাস ফুলক্রুখ। নিকলাস ফুলক্রুখ কিন্তু একজন ট্রেডিশনাল নাম্বার 9, যিনি কিনা অনেক বেশি ফিজিক্যাল, যিনি কিনা বক্সকে ডমিনেট করে খেলতে পছন্দ করেন এবং যিনি কিনা আজকালকার ফরওয়ার্ডদের মতো অত বেশি নিচে নামতে পছন্দ করেন না, অর্থাৎ উনি বক্স ডমিনেটিং করে খেলতে পছন্দ করেন। অর্থাৎ এই বক্স ডমিনেটর ফরওয়ার্ডকে আটকানোর জন্য রিয়াল মাদ্রিদেরও একজন ট্রেডিশনাল ডিফেন্ডারের দরকার, যে কিনা বক্সের ফিজিক্যাল ব্যাটলগুলোতে নিকোলাস ফুলক্রুখকে হারাইতে পারে, এবং সেই কাজে কিন্তু রুডিগারের চেয়ে ভালো ডিফেন্ডার বিশ্বের তেমন আর কেউ নেই। আমরা কিন্তু দেখেছিলাম যে ম্যানচেস্টার সিটির এগেনস্টে ম্যাচেও কিন্তু রুডিগার আর্লিং হল্যান্ডকে বেশ ভালো মতো আটকে রেখেছিলেন। সো সেম কাজটাই কিন্তু ফুলক্রুখের এগেনস্টে রুডিগারকে করতে হবে। এখন রুডিগার যদি ফুলক্রুখকে আটকাইতে চান সেক্ষেত্রে কিন্তু রুডিগার সেভাবে কারভাহালকে হয়তো সাহায্য করতে পারবেন না, আর কারভাহালকে যদি সাহায্য না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কারভাহাল এই জোনগুলোতে একা হয়ে যাবেন, এবং ওই জায়গাটাতে যদি ইয়ান ম্যাটসেন এবং কারিম আদেয়েমি দুজন যদি আক্রমণ করতে পারেন তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদের এগেনস্টে বরুশিয়া ডর্টমুন্ডের কোনো একটা সম্ভাবনা আমরা দেখতে পারি। সো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ফ্যাক্টর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কি, আমরা একটু আগে ডর্টমুন্ডের ফরমেশনের ক্ষেত্রে বলছিলাম যে রায়ারসন ডান দিকে থাকেন, ডর্টমুন্ডের দুজন সেন্টার ব্যাক ম্যাট স্যামুয়েলস এবং স্লোটারব্যাক। ম্যাট স্যামুয়েলস অসাধারণ খেলছেন এবং দেখেও কিন্তু স্লোটারব্যাক বেশ ভালো খেলতে পারছেন। এছাড়া স্লোটারব্যাক যদি সেরকম সাপোর্ট না পান, স্লোটারব্যাক একা কিন্তু সেরকম ভালো কখনো খেলতে পারেন না। এর আগেও কিন্তু এই সিজনের আগেও কিন্তু আমরা দেখেছি উনি বেশ কিছু মিস্টেক কিন্তু উনি করে থাকেন। সো ওই মিস্টেক যেন না হয় সেটার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদের বক্সে এবং এই সব জোনগুলোতে, জোন 14 এই সব জোনগুলোতে রিয়াল মাদ্রিদের একজন বা দুইজন খেলোয়াড়ের প্রেজেন্স কিন্তু থাকতে হবে, যেই কাজটা সবচেয়ে ভালো করতে পারেন জুড বেলিংহাম। সো বেলিংহাম কি স্লোটারব্যাকের ওই পজিশনাল অ্যাওয়ারনেস থেকে কোনো ভুল বের করতে পারেন কি না সেটার উপরও কিন্তু ম্যাচটা অনেক বেশি ডিপেন্ড করতেছে। সো মোটামুটি এইসব ফ্যাক্টরের উপরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ডিপেন্ড করবে, ফাইনালের রেজাল্টটা ডিপেন্ড করবে। দেখা যাক এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইভেনচুয়ালি
কি হয়, বরুসিয়া ডর্টমুন্ড জিততে পারে তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ, নাকি 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদেরকে আরও ছাড়িয়ে যায় রিয়াল মাদ্রিদ। একটা মজার কথা না বললেই নয়, ডর্টমুন্ড যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাহলে ইউএফা থেকে তারা 20 মিলিয়ন ইউরো পাবে, কিন্তু ডর্টমুন্ড যদি রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগ হারে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ জয় বাবদ 25 মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদই বরুসিয়া ডর্টমুন্ডকে দিবে। কারণ আপনারা সবাই জানেন এই সিজনে জুড বেলিংহ্যাম ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছেন এবং চুক্তির একটা শর্তই ছিল এটা যে বেলিংহ্যামকে দলে নিয়ে রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদই ডর্টমুন্ডকে 25 মিলিয়ন ইউরো দিবে। সো দেখা যাক ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগ বেশি দামি নাকি 25 মিলিয়ন ইউরো বেশি দামি।